বাহামার বিক্রমকে বলে, তুমি যেমন খুশি তেমন নরক বানাতে পারো, তবে এই দুইটা শর্ত তোমাকে মানতে হবে। বিক্রম জিজ্ঞেস করে, কোন দুইটা শর্ত? বাহামার বলে, প্রথমে তোমাকে নরকের একটি নাম রাখতে হবে, আর এই নাম সেই নরকের মতোই হবে যে পাপের জন্য মানুষ এই নরকে আসবে। বিক্রম বলে, যেমন মিথ্যা কথা বলা, ধোকা দেওয়া, লোভ করা, এমন টাইপের কিছু? বাহামার বলে, তুমি খুবই বুদ্ধিমান। হ্যাঁ, এমনই কিছু। আর হ্যাঁ, লোভ ও মিথ্যা নরক আগে থেকেই আছে, তাই তোমাকে এখন নতুন কিছু চিন্তা করতে হবে। আর দ্বিতীয় শর্ত, নরকের মানি হচ্ছে যে পাপ করে নরকে যাবে সে অনন্তকাল পর্যন্ত নরকে থাকবে, ওইখান থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। আর যদি কেউ ওই নরক থেকে বের হতে পারে, তার শাস্তি স্বরূপ ওই নরকের মালিক মারা যাবে। বিক্রম বলে, আমি যদি এমন কোনো পথ রেখে দেই যেখান থেকে মানুষ বের হয়ে আসতে পারবে ওই নরক থেকে, তাহলে কি তুমি মারা যাবে? বাহামার বলে, হ্যাঁ, একদম। তবে আমি মরে গেলে কোনো সমস্যা নেই, আমি মরার আগে তোমার আত্মাকে ধ্বংস করে দিয়ে যাব। বিক্রম ভাবে, এই মনস্টার খুবই ভয়ানক, কেমন সব ভয়ানক ভয়ানক কথা বলছে। বাহামার বিক্রমকে সেই প্রোগ্রামিং দেয় যা দিয়ে সে নরক বানাতে পারে। বাহামার চুটকি বাজানোর সাথে সাথেই তার বাড়ির উপর রেড লাইটনিং শুরু হয়, যাতে মনে হচ্ছিল যে নরক এখানে এসে পড়েছে। বিক্রমের কম্পিউটারের মনিটর থেকে বিদ্যুৎ বের হয়ে আসছিল এবং লাল লাইটনিং এর ধারা দেখা যাচ্ছিল। এরপর বিক্রম তার মনিটর স্ক্রিনে দেখতে পায় ছোট ছোট ডেভিলেরা তার নরক তৈরি করছে। বাহামার বলে, তুমি এই কম্পিউটারের ভিতরে যেভাবে যেভাবে নরক বানাবে, বাস্তবে আমার সেবকেরা সেইভাবে অরিজিনালি নরক তৈরি করে দেবে। এরপর আমরা স্ক্রিনে একটি বোর্ড দেখতে পাই যেখানে লেখা আছে, বাহামারের নিগরানিতে এইখানে কনস্ট্রাকশন চলছে। আর আমরা দূরে বাহামারকে দেখতে পাই যে ছাতার নিচে বসে কোল্ড ড্রিঙ্কস পান করছিল। আর আমরা পরবর্তী সিনে দেখতে পাই যে ছোট ছোট মিনিয়ন্সরা নরক তৈরি করছে, আর তাদের মধ্যে একজন লিডার আছে যে সবকিছু নিগরানি করছিল। তখনই বিক্রম তার নিজের কম্পিউটারে নরকের কোনো ম্যাপ তৈরি করছিল। তখনই ওই ছোট ছোট মিনিয়ন্সরা খুশি মনে ওই নরক তৈরি করছিল। সব করতে করতে 7 দিন 14 ঘন্টা এবং 20 মিনিট পার হয়ে যায়। বিক্রম খুব খুশি মনে এই কাজ করছিল, কারণ সে বহুদিন ধরে এই ধরনের নরকই তৈরি করছিল। এখন এই নরক তৈরি করার বিপরীতে সে একটি পুরস্কারও পাবে। বিক্রমের ভেতরে তার কাছের মানুষের জন্য ঘৃণা ভর্তি ছিল। এতদিন পর্যন্ত সে না ঘুমিয়ে মতো খাওয়া দাওয়া না করে না থেমে ঘন্টার পর ঘন্টা এই কাজ করে গেছে। সে শুধু অপেক্ষায় ছিল কখন সে তার শত্রুদের থেকে বদলা নিতে পারবে। বাহামার এই কাজ দেখে খুব খুশি ছিল, সে সঠিক মানুষকে বাছাই করেছে। সময় পর বিক্রম বলে, আমার কাজ শেষ হয়ে গেছে। আমার বলে, তুমি আমার ধারণার থেকেও খুব দ্রুত কাজ করেছো। আমার তাকে একটি কথা জিজ্ঞেস করে যে এই নরকের নাম কি হবে। বিক্রম বলে, এর নাম হবে ধোকা, হবে ধোকার নরক, যারা ধোকা দিবে তাদেরকে এই নরকে পাঠানো হবে। তারপর তারা দুজন ডিসাইড করে যে তারা এটার টেস্টিং চালাবে। বিক্রম এবার নিজের রুম থেকে বের হয় এবং তার সামনে স্টেপ মাদার বসেছিল। বাইরে এসে দেখে যে তার স্টেপ মম কি করছে। দেখে তার স্টেপ মম বাহিরে বসে তার মোবাইলে কিছু একটা দেখছিল। বিক্রমের চেহারায় আমরা দেখতে পাই অদ্ভুত ধরনের পরিবর্তন, বদলা নেওয়ার জন্য পুরোপুরি তৈরি। বাহামার বিক্রমকে বলে, এই নরকে মানুষকে পাঠানোর জন্য একটা কন্ডিশন হচ্ছে, তুমি যে নরকের নাম দিয়েছ ধরনের পাপী মানুষকে করতে হবে। আর এটা তখনই কাজ করবে যখন এই নরক বানানোর পর সে ওই ধরনের পাপ করেছে। কিন্তু নরক বানানোর পূর্বে যদি সে পাপ করে থাকে তবে এই চাবি অ্যাক্টিভেট হবে না, আর সে নরকেও যাবে না। আমি ভিডিও শুরুতেই বলেছি যে যেখানে ডেভিল থাকে সেখানে কাজগুলো খুব ইজি হয় না। রুমের চাবি রেসপন্স করছিল না, কারণ তার নরক তৈরি হওয়ার মাত্র 1 ঘন্টায় পূরণ হয়েছে। আর এর ভিতরে তার স্টেপ মাদার এমন কোনো পাপ করেনি যার জন্য সে বিক্রমের নরকে যেতে পারে। স্টেপ মাদার বিক্রমকে বলে, তুমি তোমার রুম থেকে কেন বের হয়েছ? তোমার থেকে দুর্গন্ধ আসছে, যাও গোসল করে নাও আর নিজের রুমে যে আবার বন্দি হয়ে যাও। তুমি একদমই তোমার মায়ের মতো। সে তার নিজের টেবিলের উপরে রাখা পার্স ব্যাগের ছবি তোলে এবং কাউকে পাঠিয়ে দেয়। সে বিক্রমের দিকে বিন্দুমাত্র খেয়ালও দিচ্ছিল না। বিক্রম এটা দেখে বিরক্ত হয়ে যায় যে তার চাবি কাজ করছে না। এরপর আমরা পাস্ট সিন দেখতে পাই যে বিক্রমের মা কোথায় গিয়েছে এবং তার সাথে কি হয়েছিল। বিক্রমের মা একটি গরিব পরিবার থেকে ছিল, কিন্তু তার বিয়ে একটি ধনী পরিবারে হয়েছে। তার শাশুড়ি সবসময় তার উপর অত্যাচার করত, কিন্তু বিক্রমের মা সবসময় স্মাইল করত, যাতে করে সে তার নিজের ছেলেকে খুশি রাখতে পারে। তার বাবা প্রতিদিন মাতাল অবস্থায় বাড়ি ফিরত এবং তার মায়ের উপর অত্যাচার করত। মাঝে মাঝে তার চেহারায় মারের দাগও দেখা যেত। বিক্রম অনেক সময় তার নিজের কান বন্ধ করে নিত যাতে তাকে এসব শুনতে না হয়।
ফাইনালি একদিন বিক্রমের বাবা তার মাকে বাড়ি থেকে বের করে দেয়, এই জন্য না যে সে কিছু করেছিল, এই জন্য যে সে অন্য একজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। ওই টাইম বিক্রমের পায়ে আঘাত লেগেছিল। সে ওইখানে আসে এবং শুনতে পায় যে এখন তার সৎ মা সে কারোর সাথে ফোনে কথা বলছে এবং তার লাইফ কতটা আরামের হয়ে গেছে এবং সে দামি দামি গিফট পাচ্ছে। আর বিক্রমের যে বাবা আছে সে কতটা বোকা, সে বিক্রমকে দেখে বলে যে নিজের মুখ বন্ধ রাখবে, এসব কথা কাউকে বলবে না, না হলে তোমাকেও তোমার মায়ের মতো বাড়ি থেকে বের করে দেব। আমরা এখন প্রেজেন্ট সিন দেখতে পাই যেখানে এই মহিলা বিক্রমের উপর চিৎকার করছে যে তুমি নিজের রুম থেকে বাইরে কেন এসেছো। বিক্রম এবার তাকে জিজ্ঞেস করে, আমি জানি তুমি এই বাড়ি ছেড়ে যেতে চাও। তার মা জিজ্ঞেস করে যে এইসবের মানে কি। আমি জানি তুমি আমার বাবাকে ভালোবাসো না, তুমি শুধু তার টাকার জন্য তার পিছনে পড়ে আছো। তো এবার হাসতে হাসতে বলে যে তোমার মতো ফকিরের কাছে কি আছে যে আমি নিতে পারি, আমার যখন যেটা প্রয়োজন আমি নিয়ে নিব, আমি এখানে সবকিছুই পাচ্ছি, আমার জাস্ট একবার বলার প্রয়োজন আর আমি সবকিছু পেয়ে যাই। আমার বাবা আমার পড়াশোনার জন্য 1 কোটির মতো বাঁচিয়ে রেখেছে, তুমি যদি চাও আমি সেই টাকা তোমাকে দিতে পারি, আর তোমার যদি বিশ্বাস না হয় আমি তা দেখাতেও পারি। এই টাকা দিয়ে তুমি পুরো জীবন ভালোভাবে কাটিয়ে দিতে পারবে। তার চোখে লোভ চকচক করে ওঠে, সে ভাবে এ কি সত্যি জানে যে ওই টাকা কোথায় রাখা আছে। বিক্রম একটি লকারের কাছে যায় এবং তার পিনকোড জানা ছিল। মহিলা ভাবতে থাকে যে আমি ব্র্যান্ডের জিনিস এবং দামি ঘরে থাকার কথা চিন্তা করতাম, কিন্তু এখন তো আমি 1 কোটি টাকাও পেয়ে যাচ্ছে, আমার তো লটারি লেগে গেছে। বিক্রম লকার খোলার পর দেখতে পায় ওইখানে অনেকগুলো টাকা রাখা ছিল। লকারে যা ছিল তা ওই মহিলার জন্য আসলেই একটি গুপ্তধন ছিল। তুমি এই টাকাগুলো নিয়ে অন্য কোথাও চলে যাও এবং নিজের জীবন অন্যভাবে শুরু করো। কিন্তু ওই মহিলা খুব চালাক ছিল, ও ভাবতে থাকে যে ও এতগুলো টাকা একদম আমাকে কেন দিচ্ছে, ও তো এই টাকাগুলো নিজের জন্য বাঁচিয়ে রাখতে পারে, যতই হোক এটা ওর ভবিষ্যতের জন্য। আমার ওইখানে বসে সবকিছু দেখছিল আর মনে মনে বলছিল এই মহিলা অতটাও বোকা নয় যতটা আমরা ভেবেছিলাম। আর ও ভাবে যে বিক্রম এবার কি করবে। বিক্রম মনে মনে ভাবে আমাকে একে আরেকটু ধাক্কা দিতে হবে। বিক্রম এবার কান্নার অভিনয় করে বলে যে আমি চাই আমার মা এই বাসায় আবার ফেরত চলে আসুক, এর জন্য তোমাকে এই বাড়ি থেকে যেতে হবে, এর জন্য আমি যে কোনো কিছুই করতে পারি, তুমি শুধু এখান থেকে চলে যাও। ওই মহিলা ভাবে এই ছেলে কতটা বোকা, আমি যদি এখান থেকে চলেও যাই এর বাপ আরেকজনকে নিয়ে আসবে, এর মাকে কখনই আনবে না। ওই মহিলা একটি বড় ব্যাগ বের করে এবং তার যত টাকা পয়সা আছে সব ওইটার ভিতরে ভরতে থাকে। বিক্রম একটি শয়তানি হাসি দেয় এবং ভাবতে থাকে যে এসব করার পর ওই চাবি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তার কন্ডিশন পুরো হয়ে যাবে, কারণ সে তার নিজের হাজবেন্ডকে ধোঁকা দিচ্ছে। ওই মহিলা বলে আমার এবার ব্যাংক ডিটেলস এবং কোথায় টাকা রাখা আছে তার পিনকোড সবকিছু লাগবে, সব ডিটেলস আমাকে দাও, তাহলে আমি এখান থেকে যাব। বিক্রম এবার হাসতে হাসতে বলে যে তোমার নরকে এইসবের প্রয়োজন হবে না। সে বিক্রমের দিকে তাকিয়ে বলে যে এইসবের মানে কি, কি বলছো এসব। বিক্রম তার দিকে চাবি পয়েন্ট করে, যেটা এখন লাল রঙে গ্লো করছে। সে হাওয়ার ভিতরে চাবি দিয়ে চাবি ঘোরায় এবং সেখানে একটি নরকের দরজা চলে আসে। যখনই বিক্রম ওই দরজা খুলে তখনই বড় বড় টেন্টিকেল ওইখান থেকে বেরিয়ে আসে এবং তার সৎ মাকে ওইখান থেকে পেঁচিয়ে নিয়ে যায়। কিছু মুহূর্তের মধ্যেই সে একটি জীবিত মানুষকে নরকে পাঠিয়ে দেয়। ওই মহিলা ওইখানে যে চিৎকার করতে থাকে যে কোথায় আছি আমি, আর আমার সাথে এমন কেন করলে। বাহামার তার ট্যাবলেটে এইসব কিছু দেখছিল। বাহামার বিক্রমকে জিজ্ঞেস করে তুমি কি এগুলো দেখবে। বিক্রম তখন তার মুখ ঘুরিয়ে নেয় আর বলে আমি এখন কিছু দেখব না। বাহামার জিজ্ঞেস করে তোমার কি অনুতাপ হচ্ছে। আমরা বিক্রমের দিকে তাকিয়ে দেখতে পাই সে তার মুখ হাত দিয়ে ঢেকে হাসছিল। বিক্রম বলে অনুতাপ কিসের অনুতাপ, আমার এসব করে অনেক বেশি আনন্দ হচ্ছে। এবং 3 মাস পরে সে তার স্কুল ইউনিফর্ম পরে এবং স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বাহামার বলে যে এখনো 10 মিনিট হয় নাই তুমি একজন মানুষকে নরকে পাঠিয়েছো আর তুমি আরো কয়েকজনকে নরকে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে গেছো। তো বিক্রম বলে যে আমি যখন চাকু পেয়েছি তখন আমি কেননা একবারেই সবগুলো সবজি কেটে ফেলবো। বিক্রম বলে নরক তখনই কমপ্লিট হয় যখন নরকের ভিতরে মানুষরা হাহাকার করতে থাকে। খালি নরক কেমন ধরনের নরক হবে। বাহামার বলে যে আমি জানি তুমি এসব শুধু বাহানা করে বলছো, তুমি আসলে সবার থেকে বদলা নিতে চাও। তারপরও তুমি সঠিক কথাই বলছো, নরক তখনই ভালো লাগে যখন সেখানে মানুষেরা
দুঃখ কষ্টে চিৎকার করতে থাকে। মাস পরে স্কুল ইউনিফর্ম পরে বিক্রম বলে, আমার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এবং স্কুলে যেয়ে আমি আরো অনেক সুযোগ পাবো মানুষকে নরকে পাঠানোর জন্য। সেই স্কুলে যায় এবং নিজের সিটে যেয়ে বসে পড়ে। স্কুলের সবাই তাকে এমন ভাবে দেখছিল যেন কোনো সেলিব্রিটি বহুদিন পরে স্কুলে এসেছে। বাকি স্টুডেন্টরা বলা বলি করতে থাকে যে এই লুজার স্কুলে আবার কেন এসেছে, এর কারণে আমরা আবার বিপদে পড়ে যাব। মাস ধরে ও যখন স্কুলে আসছিল না তখন ওই গুন্ডাগুলো যারা তাকে বিরক্ত করতো তারাও আসেনি। এখন এ আবার স্কুলে এসে পড়েছে আর ওই গুন্ডার গ্যাংয়ের দলেরাও আবার এখানে চলে আসবে আর এর সাথে সাথে আমাদের উপর অত্যাচার করবে। আর এই কথার সাথে সাথে আমরা দেখতে পারি যে করিডোর দিয়ে ওই দলের লোকেরা আসছে যার ভিতরে বিক্রমের বন্ধুও আছে। ফাইনালি এখন আবার আমাদের কাছে কেউ চলে এসেছে যার সাথে আমরা মজা করতে পারবো। সে বিক্রমের কাছে যে বলে যে বিক্রম, তুমি আজকে স্কুলে আসবে এই কথা আমাদেরকে আগে কেন বলনি? আমরা তো বন্ধু হই, তুমি আগে থেকে বললে তোমার স্কুলে আসার জন্য আমরা কিছু প্রস্তুতি গ্রহণ করে রাখতাম। বিল তার পাশে দাঁড়িয়ে বলে, তুমি তো স্কুলে অনেক পপুলার। কিন্তু বিক্রম কারো কথায় মনোযোগ না দিয়ে তার ক্লাসের জন্য প্রিপেয়ার হতে থাকে। তার বেস্ট ফ্রেন্ড তার বই খাতাগুলো টেবিল থেকে ফেলে দেয় এবং বলে, পূর্ব লড়াইয়ের পর আমার চেহারায় যে দাগ পড়েছিল সেটা বহু কষ্টে গিয়েছে। এখন তোমাকে এটার বদলা দিতে হবে। তুমি যদি না চাও যে এই ক্লাসের সবার সামনে তোমার চেহারায় আমি ঘুষি মারি, তাহলে আমার সাথে চুপচাপ ওয়াশরুমে চলো। তারা ওয়াশরুমে যায় এবং চারদিক থেকে বিক্রমকে ঘিরে ধরে এবং তাদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল সে আসে এবং বিক্রমের উপরে একটি জোরদার ঘুষি দেয়। কি হলো, তোমার কথা বলার শক্তি কি হারিয়ে গেল? তুমি জবাব দিচ্ছ না কেন? বা আমার ওইখানেই বসেছিল এবং সে বিক্রমকে টোন্ট করে বলে যে আজকে আমি বুঝে গেছি কেন মানুষ বলে যে মানুষকে কুত্তার মতো মারলাম। আজকে তোমাকে দেখে আমি বুঝে গেছি। তাদের গুন্ডার দল থেকে একজন বলে যে তোমাকে এবার জরিমানা দিতে হবে, কারণ তোমার কারণে প্রথমবার আমরা অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তখন বাহামার বলে যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে তুমি কিভাবে তাদেরকে দিয়ে ধোকার কাজ করাবে? তখন বিক্রম ভাবতে থাকে যে ও সত্যি কথাই বলেছে, কিন্তু আমাকে এবার আরেকটু স্মার্টলি কাজ করতে হবে। পূর্ব সময়ও যখন মানুষ শিকার করত তখন তারা ফাঁদ পাতত এবং নিজেদের থেকেও বড় বড় জানোয়ারদেরকে ধরাশায়ী করত। এখন আমাকেও এমন কিছুই করতে হবে। বিক্রম এদের সবাইকে কি নরকে পাঠাতে পারবে নাকি পারবে না, এ ব্যাপারে জানার জন্য দেখতে হবে পরবর্তী পর্ব। কমেন্ট ফর নেক্সট পার্ট।